বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব এবং বাঙালিয়ানায় শান। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মোদীর ব্রিগেড এবং শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর যে সভা, সেখানে মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। আর কি পরিকল্পনা রয়েছে এই ব্রিগেডকে কেন্দ্র করে জানবো। প্রতিনিধি সুস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, দেখো, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির পদে যেদিন শপথ নিয়েছিলেন সায়েন্স সিটির প্রোগ্রামে, সেখানে শ্রমিক ভট্টাচার্যের পিছনে একটি মূর্তি ছিল, যেটি দক্ষিণেশ্বরের মা কালীর মূর্তি, এবং শ্রমিক ভট্টাচার্যের হাতেও যে মূর্তিটি তুলে দেওয়া হয়েছিল রাজ্য বিজেপির তরফ থেকে, সেটিও ছিল দক্ষিণেশ্বরের কালী মাতার মূর্তি। সেই ধারায় বোধহয় কোথাও গিয়ে ব্রিগেডে শেষ হচ্ছে এবার বঙ্গ বিজেপির। তার কারণ বঙ্গ বিজেপির এবারের যে ব্রিগেড ২৬ নির্বাচনের আগে সর্ববৃহৎ জনসভা হতে চলেছে বলে বঙ্গ বিজেপি নেতৃত্ব যেটাকে মনে করছে, সেই ব্রিগেডে আগামীকালের জনসমাবেশে সেখানে প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক মঞ্চ, সেই রাজনৈতিক মঞ্চের পেছনেই থাকছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি মন্দিরের আকারে একটি স্ট্যাচু, এবং তার পাশাপাশি সেখানে যেমন বাঙালিয়ানার ছোঁয়া থাকছে, বাংলার ঐতিহ্য, অর্থাৎ রাজ্যে বাংলাকে বলতে গেলে যে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ছবিটা সবার প্রথমেই মানুষের চোখে কোথাও গিয়ে ভেসে ওঠে, সেই দক্ষিণেশ্বরের কালী মন্দির, যেটার আদলে একটি মন্দির সেখানে স্থাপন করা হচ্ছে মঞ্চের উপরে। তার পাশাপাশি মঞ্চের ডান দিকে আরও একটি রো করা হচ্ছে, যে রোয়ে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার শিল্প যেগুলি রয়েছে সেগুলিকে অঙ্কন শিল্পের মাধ্যমে বা আঁকার মাধ্যমে, ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। সেগুলি বিষ্ণুপুরের বিভিন্ন শিল্প, টেরাকোটা থেকে আরম্ভ করে বাংলার তাঁত, বাংলার পটচিত্র সবটাই তুলে ধরা হচ্ছে। সুতরাং কোথাও গিয়ে বঙ্গ বিজেপি বাংলা, বাঙালি আবেগ, বাঙালির শিল্প, বাঙালি সংস্কৃতি সেটাকে যেমন ছুঁতে চাইছে, ঠিক তেমনি বারংবার যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠেছে, বিজেপি বাঙালি বিরোধী, সেই বাঙালি বিরোধী তকমাটাকেই কি কোথাও গিয়ে বিজেপি দূরে সরিয়ে মানুষের কাজ, বাঙালির কাজ পর্যন্ত পৌঁছতে চাইছে, বাঙালির অন্তরে কোথাও গিয়ে প্রবেশ করতে চাইছে। রাজনৈতিক মহলের এটা যেমন প্রশ্ন, ঠিক তেমনি আগামীকালের প্রধানমন্ত্রীর জনসভায় যে মঞ্চ এবং মঞ্চের পাশের যে একাধিক শিল্প, পটচিত্র, ছবির আকারে ফুটিয়ে তোলার চেষ্টা বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে, সেটাও নির্বাচনের আগে বাংলা বাঙালি ইস্যুকে যে বিজেপি আবারও একবারে প্রত্যক্ষভাবে হাতিয়ার করছে, সেটাও কোথাও গিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সঙ্গে থাকো সুস্মিতা। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়। বিবেকানন্দ বলে গেছে কালী পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। আগামীকাল বঙ্গোপসাগরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল একাধিক রেল সড়ক প্রকল্পের উদ্বোধন রয়েছে তার। পুরুলিয়া আনন্দবিহার টার্মিনালে নতুন এক্সপ্রেস ট্রেন পরিষেবার ফ্ল্যাগ অফ মোদীর। কথা বলবো, সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজনৈতিক জনসভার পাশাপাশি তার একটি সরকারি প্রকল্পের উদ্বোধনের কর্মসূচিও রয়েছে। আমরা বিগত কয়েকটি পরিবর্তন সংকল্প সভায় যেমন চিত্র দেখেছিলাম, একটি রাজনৈতিক সভা, একটি প্রশাসনিক সভা, যেখান থেকে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই রকম চিত্র আগামীকালও থাকছে। এবং সেই যে সরকারি মঞ্চ, সেখান থেকে প্রধানমন্ত্রী অমৃত ভারত প্রকল্পের অন্তর্গত একাধিক যে স্টেশন, সেই স্টেশনগুলির যেমন শিলান্যাস করবেন বলে মনে করা হচ্ছে, ঠিক তেমনি একাধিক রেল প্রকল্প, যেমন বেলদা দাঁতনের মাঝে তৃতীয় রেলপথ এবং কলাইকুণ্ডার মাঝে যে অটোমেটিক ব্লক সিগন্যালিং সিস্টেম রয়েছে, সেটিরও উদ্বোধন করতে পারেন আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং রাজ্য বিজেপি নেতৃত্ব বারবার যে কথা বলেছে, শুধুমাত্র রাজনৈতিক জনসভা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে যখনই আসেন, এ রাজ্যের মানুষের জন্য উপহারের ডালি নিয়ে আসেন। আগামীকালও সেই অস্ত্রকেই রাজ্য বিজেপি হাতিয়ার করছে, এবং ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, যারা ব্রিগেডের মঞ্চ পরিদর্শন করতে গিয়েছেন, সেখানকার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছেন, একই কথা বলেছেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামীকাল আসছেন এবং তিনি আবারও আগামীকাল একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলেও মনে করা হচ্ছে। আগামীকাল সেই রেল প্রকল্পের উদ্বোধনগুলিকে তারা ভোটের ময়দানে প্রচারের আঙ্গিকে তুলে ধরবেন বলেও মনে করা হচ্ছে। সুতরাং আগামীকালের জনসভা নিয়ে যেমন একাধিক বিজেপির প্রস্তুতি রয়েছে, ঠিক তেমনি সরকারি প্রকল্পগুলির উদ্বোধন বা শিলান্যাসকেও আগামী দিনে প্রচারের হাতিয়ার হিসেবে যে বিজেপি ব্যবহার করবে, আগামীকালের মঞ্চ থেকেও সেই বার্তা দেবে বিজেপি, সেটাও একেবারে স্পষ্ট বঙ্গ বিজেপি নেতৃত্বের আজকের বলা বক্তব্যের মাধ্যমে। ওকে, এবার
এবার তফসিলি উন্নয়নে আরো জোর রাজ্যের। সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ গঠন, 5 তফসিলি সম্প্রদায়ের জন্য উদ্যোগ। ভোটের আগে তফসিলিদের উন্নয়নে পর্ষদ। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, ঠিক ভোটের আগেই এই সাংস্কৃতিক এবং উন্নয়ন পর্ষদ গঠন, এর নেপথ্যে কি কাজ করছে, কি কৌশল কাজ করছে? দেখো, তৃণমূলের বক্তব্য যে এই ধরনের উন্নয়নের প্রকল্প গত কয়েক বছর ধরেই নিয়ে আসা হচ্ছে। এটা নতুন হতে পারে, তবে প্রথম নয়। তবে রাজনৈতিক মহলের একটা অংশের মতে যখন সাম্প্রতিক সময় বিভিন্ন ইস্যুতে জনজাতি, তফসিলি, আদিবাসী এই সমস্ত ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে লাগাতার আক্রমণ চালানোর চেষ্টা করা হচ্ছে, তখন তৃণমূলের তরফ থেকে পাল্টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই সমস্ত সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং উন্নয়নের কাজ তারা বরাবর ধরে করে আসছে এবং সেটাকে তারা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে। এবং এই ধরনের যদি সাংস্কৃতিক এবং উন্নয়ন পর্ষদ তৈরি করতে পারা যায়, তাহলে ভাষা এবং ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থানের যে সুযোগ সেটা নিশ্চিত করতে পারা যাবে। ফলে অবশ্যই সেটা নির্বাচনের আগে নজরে তো অবশ্যই পড়বে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে বিরোধীরা আক্রমণ করার চেষ্টা করলেও তৃণমূল বা রাজ্যের শাসক দলের তরফ থেকে পরিষ্কার করে উল্লেখিত হচ্ছে এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত তারা বরাবরই নিয়েছেন এবং এই সমস্ত মানুষগুলোর এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের উপযোগিতা থাকে, তাই এই ধরনের ব্যবস্থা নিয়ে তারা এগোচ্ছেন। ওকে, আর এবার গ্যাস সংকট, বিক্ষোভে উত্তেজনার ছবি আপনাদের দেখাবো। বেলঘরিয়ায় গ্যাস অফিসে গ্রাহকদের বিক্ষোভ, কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন বিক্ষোভকারীদের। দেখুন একবার সেই ছবি। ঘটনাস্থলে গিয়ে পুলিশকেও বিক্ষোভের মুখে পড়তে হলো। গ্যাস সংকট, বিক্ষোভ, উত্তেজনার ছবি আপনারা দেখছেন বেলঘরিয়ায়। কথা বলবো, প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, বেলঘরিয়া নীলগঞ্জ রোডের এই যে গ্যাসের অফিস, সেই গ্যাসের অফিসে কিন্তু ভোরবেলা থেকে যারা গ্রাহক তারা কিন্তু লম্বা লাইন দিয়েছেন গ্যাস পাওয়ার আশায়। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে অফিস, সেই অফিসে কিন্তু তারিখ দিয়ে কিন্তু নোটিশ চালানো হয়েছে। যারা বুকিং করেছেন তারা বুকিং অনুযায়ী কোন কোন তারিখে গ্যাস পাবেন, কিন্তু সেই তারিখ অনুযায়ী কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না, এমনটা কিন্তু গ্রাহকদের অভিযোগ। এবং তারপরে কিন্তু তারা বিক্ষোভ দেখান। পাশাপাশি ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ গেলে পুলিশকে গিয়েও বিক্ষোভ দেখান ও ক্ষুব্ধ গ্রাহকরা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে গ্রাহকরা সোচ্চার হয়েছেন। তারা বলছেন যে রাজ্যের মানুষ যেখানে গ্যাস পাচ্ছেন না, সেখানে কেন্দ্রীয় সরকার কেন বাংলাদেশে গ্যাস সরবরাহ করছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। বেশ, ম্যাক্সিমাম হচ্ছে প্যানিক বুকিং। তারপর রমজান মাস চলছে, মোটামুটি 5-6 তারিখ পর্যন্ত সব ঠিকই ছিল। গাড়িটা আসা বন্ধ হয়েছে বলে এই সমস্যা, এমন কিছু ব্যাকলগ নেই। দুটো গাড়ি আসলে সমস্যার সমাধান, সবাই মাল পেয়ে যাবে। 22 দিন হলো আমার গ্যাস বুকিং রয়েছে, আমার ঘরে ডেলিভারি হয়নি, তাই আমাকে বাধ্যতামূলক এখানে আমাকে আসতে হবে। অনেক সমস্যা রয়েছে, ফোন করছি যে আমাদের ডেলিভারি করেন, ওনার ফোন সুইচ অফ, আমরা পাচ্ছি না ওনাকে। রান্নার গ্যাসের আকাল বর্ধমানেও। গ্যাস সরবরাহ অফিসের সামনে ভিড় গ্রাহকদের। খালি সিলিন্ডার নিয়ে গ্রাহকরা ভিড় জমিয়েছেন সেখানে। রান্নার গ্যাসের আকাল বর্ধমানেও, দিকে দিকে একই ছবি আমরা দেখছি। শরদিন্দু এখানকার পরিস্থিতি আরো ভালো জানাতে পারবেন। শরদিন্দু, দেখো, বাসিন্দাদের গ্যাস বাড়িতে বাড়িতেই সংকট। গ্যাস শেষ হয়ে গেছে, অথচ তারা গ্যাসের বুক করতে পারছেন না। তাই খালি সিলিন্ডার নিয়ে তারা একেবারে গ্যাসের ডিলারের অফিসে সামনে পৌঁছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা দাবি জানাচ্ছেন, কারণ একেবারে গ্যাসের যে সংকট তা দিন দিন বাড়ছে। বাসিন্দারা বলছেন গ্যাসের 25 দিন পর দাম বুকিং করার কথা বলা হয়েছে, তাতেও বুকিং করা যাচ্ছে না, অনলাইনে বুকিং করা যাচ্ছে না। তার ফলে বাড়িতে গ্যাস নেই, সেই কারণে তারা একে নাম লেখাতে পারছে না। তারপরে গ্যাস শেষ, তাই সিলিন্ডার নিয়ে তারা একেবারে গ্যাসের অফিসে, গ্যাসের ডিলারের ঘরে যে অফিসে যে উপস্থিত হচ্ছেন এবং সেখানে গ্যাসের দাবি জানাচ্ছেন। যদিও গ্যাস কর্তৃপক্ষ তাদের বক্তব্য, একসঙ্গে বহু মানুষ আবেদন করায় গতকাল থেকে যে অনলাইন বুকিং সিস্টেম তা ক্র্যাশ করে গেছে এবং সেই কারণেই বুকিং করা যাচ্ছে না, একথা তারা স্বীকার করছেন। পাশাপাশি তাদের বক্তব্য যে একসঙ্গে বহু মানুষ এই গ্যাসের আবেদন করার জন্যই এই পরিষেবা সামাল দিতে তাদের কিছুটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বেশ, লাইনে দাঁড়িয়ে আছি ঘন্টা 3 না, পাওয়া যাচ্ছে, তবে বহুত লাইন। একবার বিল কাটো, একবার পেমেন্ট দাও,
সময় তো পাওয়া যাচ্ছে না। 7 তারিখে বুক করেছি, কিন্তু গ্যাস যায়নি, কোনো মেসেজে যায়নি। তার ফলে এই বয়সে ছুটে আসতে হলো। কি করবো, গ্যাস নেই, কি করবো। গ্যাসের সংকটে বন্ধ হোটেল রেস্তোরাঁ, ক্ষতির মুখে নিউ টাউনের ব্যবসায়ীরা বুকিং করেও সিলিন্ডার না পাওয়ার অভিযোগ, বাধ্য হয়ে কাঠ কয়লার রান্নার ব্যবস্থা। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, গ্যাস সংকটে নিউ টাউনের রেস্তোরাঁ থেকে শুরু করে একাধিক যে দোকান, তার ফলে কিন্তু একেবারে ঝাঁপ পড়েছে এই হোটেলগুলিতে, এমনটা বলা চলে। বাধ্য হয়ে ভরসা সেই কাঠের উনুন, তীব্র যে গ্যাস সংকট তার জেরে কিন্তু বিপাকে পড়েছে নিউ টাউনে একাধিক রেস্তোরাঁ থেকে শুরু করে খাবারের দোকানগুলো। গ্যাসের অভাবে রান্না করতে না পারা কিন্তু ইতিমধ্যেই একের পর হোটেল ইতিমধ্যেই বন্ধ হতে শুরু করছে। শুধু এই অভিযোগ নয়, তার কারণে দেখা যাচ্ছে যে হোটেলগুলো যেমন অ্যাক্সেরিয়া 1 এবং অ্যাক্সেরিয়া 2 এই প্রত্যেকটি জায়গায় হোটেল বন্ধ হচ্ছে। অন্যদিকে দেখলে দেখা যাবে তারা কিন্তু একদিকে যখন কাঠের উনুনে রান্না করছে, অন্যদিকে কয়লা দিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা সামাল দিচ্ছে। অর্থাৎ এদিকে দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে তীব্র যে গ্যাস সংকট, তার ফলে কিন্তু নিউ টাউন অ্যাক্সেরিয়া থেকে শুরু করে অ্যাক্সেরিয়া 2 এই রেস্তোরাঁ এবং খাবারের যে দোকানগুলি, সম্পূর্ণ বেশিরভাগ দোকানগুলি ইতিমধ্যেই বন্ধ হয়েছে। যে দোকানগুলি ইতিমধ্যে এখনো চলছে সেগুলো কাঠের উনুনে রান্না করা হচ্ছে, অন্যদিকে কাঠ কয়লা দিয়ে রান্না করা হচ্ছে। কতদিন এই পরিস্থিতি হবে, এখনো পর্যন্ত সংকটের মধ্যে রয়েছে তারা, এবং এই পরিস্থিতি চললে তাদের কিন্তু আরো যে বাইরে থেকে যারা কর্মী এখানে এসে কাজ করে তাদের কিন্তু কাজ হারাতে হবে এমনটা আশঙ্কা করছে। এই চরম ভোগান্তির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কাঠের উনুন বা কোথাও আঁচ কয়লা দিয়ে কিন্তু ইতিমধ্যেই হোটেলে চালানো হচ্ছে, এই দিয়ে সামাল দেওয়া হচ্ছে। ওকে, আমাদের গ্যাসের সমস্যা, গ্যাস পাওয়া যাচ্ছে না 4-5 দিন ধরে। এই জন্য লাস্টে বাধ্য হয়ে কয়লার উনুন বানালাম। চাইছি গ্যাস যদি পাওয়া যায় তাহলে ভালো হয়, আর গ্যাস না পাওয়া গেলে তো খাবারের দাম আরও বাড়ানো হবে। কী করবো, বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। এগুলো যদি না করতাম তাহলে আমরা তো স্টাফ 15 থেকে 20 জন স্টাফ আছে, সবাই তো না খেয়ে রাস্তায় নামতে হবে, তো না খেয়ে মারা পড়তে হবে, এছাড়া তো কোনো পথ নেই। জ্বালানির জ্বালায় চিন্তার পাহাড়, গ্যাসের সংকটে পাহাড়ে স্ট্রিট ফুডে কোপ, মলে স্ট্রিট ফুড কাউন্টারগুলি বন্ধ হওয়ার মুখে। কথা বলবো, প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পার্থ, দেখো একেবারে তাই, মানে যেভাবে জ্বালানির দুর্ভোগ বাড়ছে গোটা তাই মানে যেভাবে জ্বালানির দুর্ভোগ বাড়ছে গোটা রাজ্য জুড়ে, এমনকি শিলিগুড়ি পাহাড়ে যেখানে পাহাড়ে গ্যাস বুক করলে অন্তত 48 ঘন্টার মধ্যে মিলত সিলিন্ডার, সেখানে কিন্তু এখন মিনিমাম 25 থেকে 30 দিন সময় লাগছে। আর বাণিজ্যিক গ্যাস তো মিলছে না বললেই চলে, কেননা বাণিজ্যিক গ্যাস 35% নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ যে পরিমাণ বাণিজ্যিক গ্যাসের প্রয়োজন হয় তার 35% দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই একটা চাহিদা তুঙ্গে উঠছে এবং একটা ঘাটতি কিন্তু তৈরি হয়েছে। আর পাহাড়ের স্ট্রিট ফুড যা পর্যটকদের কাছে অতি প্রিয়, কেননা যে সমস্ত পর্যটকরা পাহাড়ে বেড়াতে আসেন বিকেল থেকেই কিন্তু মেলে ওঠার দুপাশ দিয়ে কিন্তু স্ট্রিট ফুডের স্টলগুলি বসে থাকে, এবং সেই স্ট্রিট ফুডের কিন্তু এখন এই গ্যাসের আকালের জেরে আগামীতে অর্থাৎ কাল বা পরশু কিন্তু তারা এই স্ট্রিট ফুডও বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে ব্যবসায়ীরা। কেননা গ্যাসের আকাল, মিলছে না সময় মতো সিলিন্ডার, এবং তার জেরেই কিন্তু এই স্ট্রিট ফুড একদিকে যেমন বন্ধ হতে পারে, তেমনি ছোট বড় যেসব দোকানগুলি রয়েছে, বিশেষ করে ফাস্টফুডের দোকান, কেক মিষ্টির দোকান, সেই দোকানগুলোর ব্যবসায়ীরা কিন্তু যথেষ্ট আশঙ্কিত হয়ে রয়েছেন যে কোনো দিন তাদের এই ব্যবসা বন্ধ করে দিতে হতে পারে। কেননা সিলিন্ডার আসছে না সময় মতো, এবং বুকিং করারও 25 থেকে 30 দিন সময় লাগছে। স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা যেমন এর থেকে সাফারার হচ্ছে, ব্যবসায়ীরা সাফারার হচ্ছে, তেমনি যারা পর্যটকরা যারা বেড়াতে আসছেন তারাও কিন্তু স্ট্রিট ফুডের যে টেস্ট তার থেকে কিন্তু বঞ্চিত হবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বেশ, गैस का तो अभी यहाँ पे देखिए बहुत ज़्यादा ही प्रॉब्लम है। हम लोग स्ट्रीट फूड दुकान लगाते हैं, यहाँ पे अभी कमर्शियल गैस 3-4 रोज हो गया नहीं मिल रहा है, और रेगुलर जो है वो भी 25 दिन के लिए जो हम लोग बुकिंग करते हैं तो 25 दिन के बाद में गैस मिलेगा। पहले ऐसा नहीं था, जब चाहिए तो हम लोग को मिल जाता था। अभी बहुत ज़्यादा गैस के लिए हम लोग को दिक्कत हो गया है। প্রবলেম তো শুরু হয়ে গেল, আমার কমার্শিয়াল গ্যাস পাচ্ছি না। আমি একদিন বা দুদিন আমি টানতে পারবো, তারপরে তো আমরা তো বন্ধ করতেই হবে দোকান, কেন কি আমরা দোকানে স্টাফও আছে, খানা দিতে হবে, গ্যাস লাগবে। এজেন্সি আছে ও তো এইরকম বলছে কি আগে আমরা হসপিটালকে দিব, তারপরে স্কুলকে দিব, আর কমার্শিয়াল যা আমরা ইটারি আছে, রেস্টুরেন্ট বা কোনো মিষ্টি দোকান বা এরকম বা হোটেল সাপ্লাই দিব না।
আর এই যুদ্ধের আছে বাণিজ্যিক গ্যাসে কোপ, হোটেল রেস্তোরাঁয় সিলিন্ডার দেওয়া বন্ধ। যে ছবি আপনারা দেখছেন, দার্জিলিং এর কথা আপনাদেরকে বলছিলাম। আর এই পর্যটন মৌসুম শুরুর মুখে চিন্তায় দার্জিলিং এর হোটেল ব্যবসায়ীরা। পাশাপাশি দীঘায় সেখানে কয়েকটি হোটেলের ঝাঁপ বন্ধ। আলিপুরদুয়ারে হোটেল রেস্তোরাঁয় মেনুতে কাটছাট। কয়েকদিন পরেই বোর্ডের পরীক্ষা শেষ, তারপর ছুটি। আর ছুটি মানেই দার্জিলিং। কিন্তু সেই দার্জিলিংয়ে এখন চিন্তায় পাহাড়, চিন্তায় হোটেল রেস্তোরাঁ মালিকরা, কারণ বাণিজ্যিক সিলিন্ডারের সংকট। अगर सॉल्व नहीं हुआ तो हम लोग को तो प्रॉब्लम होगा, क्योंकि हम लोग का तो ऑलमोस्ट 80% कमर्शियल गैस पे ही चलता है हम लोग का रेस्टोरेंट। हम लोग भी कुछ ऑल्टरनेट्स तो कर रहे हैं, जैसे कुछ इलेक्ट्रिक ये सब इंडक्शन कुकर ये सब भी चला रहे हैं, लेकिन प्रॉब्लम तो होगा। इससे टूरिज्म में इफेक्ट पड़ेगा? बिल्कुल पड़ेगा। পশ্চিম এশিয়া যুদ্ধ, যার জেরে জ্বালানির জ্বালা, হোটেল রেস্তোরাঁ সিলিন্ডার বিক্রি এখন বন্ধ। তাহলে হোটেল রেস্তোরাঁগুলি চলবে কিভাবে? বাঙালির অতি প্রিয় দার্জিলিংয়ে এখন প্রায় সারা বছরই পর্যটক যান। আর কিছুদিন পর বোর্ডের পরীক্ষা শেষ, তখন দার্জিলিংয়ে পিক সিজন। ঠিক তার আগে এরকম গ্যাস সংকট। এই সংকট কবে মিটবে আর কতদিন এভাবে চলবে? পাহাড়ের কোলে এখন চিন্তার পাহাড়, চিন্তায় হোটেল রেস্তোরাঁর মালিকরা। हमारे परचेज डिपार्टमेंट ने एजेंसी लोग से भी बातचीत हुआ उनका, और वहां से भी उतना पॉजिटिव रेस्पॉन्स नहीं आ रहा है। थोड़ा स्टॉक तो है हमारे पास, तो कुछ दिन तक तो हम जो अवेलेबल स्टॉक है उससे होटल चला सकते हैं हम लोग। उसके बाद तो गवर्नमेंट को कुछ ना कुछ सोल्यूशन निकालना पड़ेगा, और हम लोग बुकिंग ले रहे हैं, क्योंकि अभी तक हमारे पास कोई भी क्लियर पिक्चर नहीं है कि फ्यूचर में क्या होने वाला है गैस सिलेंडर को लेके। डेफिनेटली टूरिज्म को तो इम्पेक्ट होने वाला है इससे। পূর্ব মেদিনীপুরের দীঘা, সারা বছর এখানে পর্যটকদের ভিড়। বাণিজ্যিক গ্যাসের সংকটের কারণে এখানকার হোটেল এবং রেস্তোরাঁ মালিকরা চিন্তায়। ঝাঁপ পড়েছে বেশ কয়েকটি খাবার হোটেলে। বাণিজ্যিক গ্যাস এত পরিমাণে বেড়েছে যে মানে কালকে আমরা কিনেছিলাম যেগুলো 1600-1700 টাকা, আজকে সে জায়গায় হয়েছে 2800 টাকা, 3000 টাকা এরকম হয়েছে। আর এখানে হচ্ছে কম্পিটিশন মার্কেট, যেভাবে গ্যাসের দাম বাড়ছে আমরা খাবার জিনিসের দাম বাড়াতে পারছি না, মানে ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আলিপুরদুয়ারেও কমার্শিয়াল সিলিন্ডারের সংকট। এখানেও মাথায় হাত হোটেল রেস্তোরাঁ মালিকদের। তাদের অভিযোগ, বাণিজ্যিক গ্যাস পেতে চড়া দাম দিতে হচ্ছে, তাই কাটছাট করতে হচ্ছে মেনুতে। কিন্তু এভাবে আর কদিন? এই সংকট না মিটলে তো হোটেল রেস্তোরাঁয় ঝাঁপ পড়ে যাবে। পয়সা দিয়েও গ্যাস পাচ্ছি না। দোকানে যেসব আইটেম ছিল এখন আইটেম আমরা অর্ধেক করছি, মানে এইভাবে এখন এরকম পরিস্থিতি আমাদের দোকান বন্ধ করতে হবে। পয়সা দিয়েও আমরা কোনো গ্যাস ট্যাস পাচ্ছি না। হচ্ছে কোথায়? এটা তো কমার্শিয়াল তো হচ্ছে না। কমার্শিয়াল 3 দিন আগে 4 দিন আগে আমরা যে কমার্শিয়াল আনলাম 1890 টাকা, এখন আবার আজকের বাজারে শোনা যাচ্ছে 2500 টাকা। সমস্যা তো হচ্ছে, ডেলি ধরুন আমাদের 2-3 করে গ্যাস লাগছে, তো সেখানে পাচ্ছি না, পেলেও 2-3 দিন ওয়েট করতে হচ্ছে। অনেকটাই দাম দিয়ে 2500 টাকা, আরও মানে লাস্ট আমি আজকেই রাখলাম সেটা 2600 টাকা মতো। 2600 টাকা এখন জানি না কতদিন এইগুলো চালাতে পারবো, দেখি। কারণ গ্যাস না পেলে তার পসিবল না, এইসব হোটেলে তো আর উনুনে রান্না করা সম্ভব নয়। নিউজ 18 বাংলা। কলকাতা পুরসভার ক্যান্টিনেও গ্যাস সংকটের জেরে পুরো ক্যান্টিনে আশঙ্কা। কলকাতা পুরসভার ক্যান্টিনে মেনুতেও কাটছাট। পুরসভার ক্যান্টিনের থেকেও বেশি টেনশন হচ্ছে বাড়ির যে ফ্যামিলির যে গ্যাসটা আছে সেটার জন্য বেশি টেনশন হচ্ছে। আমাদের চিন্তা করার জন্য সরকার আছে, তার মানে রাজ্য সরকার আছে, তার উপর কেন্দ্র সরকার আছে। সেখান থেকে তারা যেরকমভাবে ইনস্ট্রাকশন দেবে বা তারা যেরকমভাবে চলবে, যা হবে সেরকমই মেনে নিতে হবে। এছাড়া আমাদের উপায় কিচ্ছু নেই। এটা সরকার বলবে, সেটা তো আমরা তো বলে তো কোনো লাভ নেই, সেটা সরকারই বলবে। আশঙ্কা তো থাকবেই, তো গ্যাসের জন্য তো সব তো দেখছেন, হোটেল বন্ধ হয়ে যাচ্ছে, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাস নিয়ে তো একটু সমস্যা তো হবেই, বলেন রান্না বান্না না হলে পাবে, আরও লোকজন আসছে, খাওয়া দাওয়া আমাদেরও অসুবিধা হবে, খাওয়া দাওয়া অসুবিধা তো হবেই বলেন।
বাড়িতেও তো সেই একই অবস্থা, তো সেই গ্যাস না পেলে রান্না বান্না করবো কি করে বলুন। এখন আছে, ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা তো আছে, গ্যাস না থাকলে কি করা যাবে। কলকাতা পুরসভার ঐতিহ্যের ক্যান্টিন, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পা পড়েছিল, সেই ক্যান্টিনে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কতটা পড়ছে আমরা জেনে নেব। এই কলকাতা পুরসভার ক্যান্টিনের লিস্ট সব জায়গাতেই আমরা দেখছি যে কাটা কাটা দেওয়া, অর্থাৎ বেশিরভাগ আইটেমে কাটছাট, অর্থাৎ বেশিরভাগ আইটেম ক্রস। কারণ গ্যাসের সংকট আমরা জানি, গ্যাসের সঞ্চয় করা হচ্ছে। একবার ক্যান্টিনের ভেতরের ছবিটা দেখাবো। সকলেই এখনও নিশ্চিন্তে খাবার খাচ্ছেন, তবে একটা সময় এই অনিশ্চিত ভাবনা কাজে আসছে, কারণ গ্যাসের সাপ্লাই কম, আর তাই ভবিষ্যতে এই রকম নিশ্চিন্তে কলকাতার পুরসভার ক্যান্টিনেও খাবার মিলবে কি, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে। ক্যামেরায় পিন্টুর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এসআইআর এর আজ বেলুর মঠেও প্রথম ভোটার তালিকায় বিচারাধীন 91 জন সন্ন্যাসী। আরও একবার জানিয়ে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তারা আজ বেলুর মঠেও প্রথম ভোটার তালিকায় বিচারাধীন 91 জন সন্ন্যাসী। দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবাশিস, দেখো, যে আমরা দেখেছি এসআইআর এ বহু মানুষের নাম এখনো পর্যন্ত বিচারাধীন, সেটা লাখের কয়েক লক্ষ। তারই মধ্যে কিন্তু নতুন ভাবে যে তথ্য উঠে এলো তা হলো 91 জন সন্ন্যাসী, তাদেরকেও কার্যত এই বিচারাধীন প্রক্রিয়ায় ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের যে ভারতবাসী কিনা সেটা নিয়েই কিন্তু সন্দেহ প্রকাশ করছে এই এসআইআর এর মাধ্যমে। তবে এখনো পর্যন্ত বেলুর মঠের তরফ থেকে সরাসরি কোনো বক্তব্য পেশ করা না হলেও তাদের দাবি, তারা কখনোই, তারা নির্বাচনের মতন বিষয় তারা কিন্তু কখনোই ভোট দিতে যান না, ভোটের মধ্যে তাদের কোনো সমস্যাও নেই। কিন্তু এই যে পরিচয় পত্র থাকাটা, এটা কিন্তু একটি মানুষের বা ভারতবাসী হিসাবে তাদের গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে দাঁড়িয়ে 91 জন যাদেরকে এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে এসআইআরে, ফলে তাদের নাম যদি বা তাদের নথি যদি সেটাকে বাতিল করা হয়, সেক্ষেত্রে এই মানুষজন, এই সন্ন্যাসীরা তারা কোথায় যাবেন, তাদেরকে কি হিসাবে বাতিল করা হচ্ছে, সেই তথ্যও কিন্তু পরিষ্কারভাবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়নি। এবং যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, যেখানে বারবার করে বেলুর মঠে আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম মুখ্য নির্বাচন কমিশন তিনি নিজে এসেছিলেন, তারপরেই কিন্তু এই তথ্য সামনে আসে, যা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতে শুরু হয়েছে রাজ্য জুড়ে। বেশ, ফের বিএলওর মৃত্যুর অভিযোগ। এসআইআর কাজের চাপে ফের বিএলওর মৃত্যুর অভিযোগ। মালদা মেডিকেলের মৃত্যু বিএলও। সুজাপুরের বামুনগ্রামের 153 নম্বর বুথের বিএলও ছিলেন তিনি। কথা বলবো সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো রুমেলা, রাজ্যের আরো এক বিএলওর মৃত্যু। পরিবার যেটা দাবি করছে যে এই বিএলও আবুল বরকত, তিনি সুজাপুরের বামুনগ্রামের 153 নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন, যে বুথে 579 জন বিচারাধীন বা বিবেচনাধীন তালিকায় রয়েছে। এ নিয়ে চাপ বাড়ছিল, তার উপর কিরকম চাপ, পরিবার দাবি করছে যে বিচারকদের বিভিন্ন ডকুমেন্ট কি করে বোঝাবেন, এই নিয়ে তিনি নানা রকম দুশ্চিন্তা করছিলেন, পরিবারের লোককে সেসব জানাচ্ছিলেন। একই সঙ্গে যাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে তারাও মাঝে মধ্যে বাড়িতে আসছিলেন, তারাও নানাভাবে চাপ সৃষ্টি করছিলেন যাতে তাদের নাম ওঠা নিশ্চিত হয়। এই দুয়ের চাপে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এই অবস্থায় বেশি রাত পর্যন্ত তাকে কখনো কাজ করতে হতো বা সময় মতো ঘুমাতে পারতেন না, নানাভাবে তিনি অসুস্থতা বা সামাজিকভাবে সমস্যায় পড়ছিলেন। এই অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। পরিবারের দাবি এই মৃত্যু আকস্মিক এবং এর পিছনে এসআইআর জনিত চাপ কাজ করেছে। রোমেলা, ওকে, আমার সঙ্গে শেয়ার করেছিলেন যে এসআইআর নিয়ে উনি সত্যি প্রচণ্ড চাপে ছিলেন। ভোটারদের কাছে কেমন করে ফেস করব, আমার গ্রামের মানুষ, একটা মানসিক চাপে থাকতেন। এছাড়া কন্টিনিউ উনি 7-8 দিন ধরে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, তার জন্য যে প্রিপারেশন নিজে এবং ফ্যামিলি সহ মোটামুটি কন্টিনিউ রাজ্যে কাজ করছিলেন। এই ঘটনার জন্য আমি আপাতত নির্বাচন কমিশনকে দায়ী করছি। বাবার টেনশন বলতে এসআইআর কাজটার প্রচুর চাপ ছিল, এই বিডিও অফিসে জমা করো, সারা রাত আবার পেপার ঠিক করতে, ধরুন 1টা 1টা, লোকের তো হুমকির তো আছেই,
সকাল সন্ধ্যা, আমাদের কখন হবে কেন হবে না সেটা তো বাবাকে এখন জবাবদিহি করতে হচ্ছে। একটার পর একটা তো অজুহাত বের করেই যাচ্ছে। খাতায় কলমে ডাক্তার আছেন, কিন্তু গত 5 বছর ধরে তার দেখাই মেলে না। ফার্মাসিস্ট দিয়ে চলছে চিকিৎসা। চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ 24 পরগনার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই ডাক্তার কি দেখতে পাই? ও ডাক্তার আসে কখন, যায় কখন না, এটাই দেখতে পাই। পেশেন্ট কোনো ভর্তি থাকে না। দক্ষিণ 24 পরগনার বাসন্তী, এখানকার ভরতগড় এলাকায় রয়েছে মহেশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। অভিযোগ, এই স্বাস্থ্যকেন্দ্রে গত 5 বছর ধরে চিকিৎসকের দেখা নেই। স্বাস্থ্যকেন্দ্রের শরীরও ভালো নেই, বেহাল দশা, পড়ে পড়ে নষ্ট হচ্ছে চিকিৎসার সরঞ্জাম। স্থানীয়দের দাবি, সরকারি খাতায় এই স্বাস্থ্যকেন্দ্রের জন্য চিকিৎসক, নার্স, গ্রুপ ডি কর্মী সবই আছে, কিন্তু থাকলে কি হবে? অভিযোগ, কারোরই দেখা মেলে না। শুধু নিয়ম করে এই স্বাস্থ্যকেন্দ্রে আসেন একজন ফার্মাসিস্ট, সৌরভ জানা। তিনিই রোগী দেখেন, তিনিই ওষুধ দেন। আপনি কি ডক্টর? না, আমি ফার্মাসিস্ট। যেটা ওভার দ্য কাউন্টার মেডিসিন সেগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, যেটা নিয়ম। আচ্ছা, এবার আমি কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারি না। আচ্ছা, প্রচুর এনসিডি পেশেন্ট রয়েছে, প্রেশার সুগার যাদের, এবার তাদের তো অলরেডি প্রেসক্রিপশন করা রয়েছে। সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা স্ক্রিনিং করে সেই ওষুধগুলোই তাদের মাসে মাসে দিতে হয়। তো সেই ওষুধগুলো আমরা দিই। স্থানীয়দের অভিযোগ, এই স্বাস্থ্যকেন্দ্রে 10টি বেড, তাও পড়ে পড়ে নষ্ট হচ্ছে। খোলা থাকে শুধু আউটডোর। রোগী আসে, ফার্মাসিস্ট রোগী দেখে ওষুধ দেন। চিকিৎসক না থাকায় বাকি আর কোনো পরিষেবা মেলে না। আমরা আসি, আমরা যেটুকু দেখি এই ডাক্তারকেই দেখতে পাই, মানে এই ফার্মাসিস্টকে, এনাকে দেখতে পাই। আচ্ছা, বড় ডাক্তার আসে কখন, যায় কখন না, এটাই দেখতে পাই। পেশেন্ট কোনো ভর্তি থাকে না। এর জন্য আমরা অনেকবার বলেছিলাম যে এখানে দিন রাতের জন্য ব্যবস্থা একটা করতে। বিল্ডিংটা সারানোর ব্যবস্থা তো কোনো চিন্তা ভাবনা নেই। ফার্মাসি এরই থাকে, আর তো থাকছে না। আর কোনো ডাক্তার থাকে না? দেখিনি আর কোনো ডাক্তার। আমরা চাই যে ডাক্তারবাবু আসুক, ভালো হসপিটালটা ভালোভাবে চলুক, আমাদের সুবিধা হোক, এই তো চাই আমরা। বাসন্তী ব্লকের মহেশপুরের যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, ফার্মাসি দিয়ে স্বাস্থ্যকেন্দ্র চলছে। আর তাই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, কোনো স্বাস্থ্য পরিষেবা নেই, সব জড়াতালি দিয়ে চলছে। তার কারণ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। আমার কাছে খবর আছে, মেডিকেল অফিসার রেগুলারই যান, যারা অভিযোগ করছে আমি মনে করি অভিযোগটা পুরোপুরি সত্য নয়। তবে আমি খোঁজ নিয়ে দেখব, 2-1 দিন হয়তো অ্যাবসেন্ট হতে পারে। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।